আমাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীর পরিচালক। সৃষ্টিকর্তা মাঝে মাঝে তার বান্দাদের ঈমান পরীক্ষা করে থাকেন। সূরাতুল বাকারায় উল্লেখ করেন, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভীতি, ক্ষুধা, জানমাল ও ফল ফলাদের স্বল্পতার মাধ্যমে। দয়াময় মহান রাব্বুল আলামিন মুমিনদের জীবনে যত বড় বিপদ দিয়ে পরীক্ষা করুক না কেন, প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা ছোট বড় গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে কিছুটা ভালো আছি, সুস্থ আছি। আমরা মানব জাতি এমন একটা জাতি, অসুস্থ হলে আমরা বুঝতে পারি সুস্থতা কত বড় নেয়ামত, কিন্তু সুস্থ থাকা অবস্থায় আমরা কখনই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যাপন করি না আমরা যে সুস্থ আছি। আর বিপদ কখন কিভাবে এসে পড়বে আমাদের উপরে, এটা আসলে আমাদের ধারণার বাহিরে। আমাদের নিঃশ্বাসে যেমন বিশ্বাস নেই, আমাদের কখন মৃত্যু হবে, কখন আমরা দুনিয়া ত্যাগ করব, সেটারও কোনো বিশ্বাস বা ভরসা নেই। মিছে এই দুনিয়ার জন্য আমরা কত শত স্বপ্ন সাজাই, প্রতিনিয়তই নিজের এবং সংসারের পারিবারিক কত কিছু চিন্তা করি, কিন্তু দেখেন চোখটা বন্ধ করলেই সব কিছু শেষ। এই দুনিয়া আসলে কিছুই নয়, মিছে এই দুনিয়ার জন্যই আমরা যত সব কিছুর আয়োজন করি। মাঝে মাঝে আসলে নিজেকে বুঝতে পারি না, নিজেকে চিনতে পারি না। অনেক সময় গুলিয়ে ফেলি এই দুনিয়া পরকাল সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলাকে স্মরণ করা দরকার। সব সময় সব পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যাপন করা দরকার। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তার পিছনে অবশ্যই কোনো না কোনো রিজন আছে। আমার নানা দীর্ঘ কয়েক দিন বললে ভুল হবে, কয়েক মাস যাবত অনেক বেশি অসুস্থ। এখন উনি আইসিইউতে বর্তমানে ভর্তি আছে। সবাই আমার নানার জন্য দোয়া রাখবেন। আমার নানাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। প্লাস প্রায় 10 দিন যাবত আমার হাজব্যান্ডেরও অনেক বেশি জ্বর, শরীর ব্যথা। এখন যেহেতু জ্বরের একটা সিজন চলছে, আমার বাসায়ও ঠিক তেমনটাই অবস্থা। সব কিছু মিলিয়ে আসলে মানসিকভাবে আমি অনেক বেশি অসুস্থ, শারীরিকভাবে সুস্থ আছি। মানসিক অসুস্থতার আসলে কোনো রকম ওষুধ নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার নানার জন্য দোয়া রাখবেন, আমার হাজব্যান্ডের জন্য, আমার পুরো পরিবারের জন্য আপনারা মোনাজাতে আমাদেরকে একটু মনে রাখবেন। কখন কার দোয়া লেগে পড়ে বা কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে, সেটা আসলে কেউই বলতে পারে না। অনেক দিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণই হচ্ছে এটা। তো ভিডিও সংক্রান্ত কথা বলি, অনেক তো পারিবারিক কথা বলে ফেলেছি। এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু মুড়ি ভাজা করছি, আর এই রেসিপিটা আমি শিমুল আপুর থেকে দেখেছি, নীলুফা শিমুল থেকে আর কি, শিমুল আপু। তো আপুকে দেখলাম মুড়ি ভাজা করছে, তখনই আমার অনেক বেশি রেসিপিটা ভালো লেগেছে। ভাবলাম যে আজকে আমি নিজে ট্রাই করি। তো সন্ধ্যার নাস্তায় আজকে এই মুড়ি ভাজাটাই রাখছি। এখানে আমি একটু কারি পাতা অ্যাড করেছি, চিন্তা করলাম যে কারি পাতা দিলে হয়তো একটু ভালো লাগবে। কারি পাতার সুন্দর একটা ফ্লেভার থাকে, তো ভাজা পুরিতে কারি পাতাটা দিলে হয় কি খাবারটা একটা সুন্দর স্মেল বা ফ্লেভার আসে, ভালো লাগে। আমি যখন বাদামটা মুড়িতে অ্যাড করছিলাম তখন মুড়িটা পুড়ে গেছে, বুঝতে পারিনি। আর এই চায়না কড়াইগুলো এমনই হয়, নাড়াচাড়ার উপরে রাখতে হয়। তো মুড়ি ভাজাটা এত বেশি মজা হয়েছে। বৃষ্টিময় দিনে সন্ধ্যার নাস্তায় এমন একটা মুড়ি ভাজা হলে কিন্তু মন্দ হয় না, ভালোই হয়। সাথে যদি একটু রং চা খাওয়া যায় তাহলে তো জমে ঘি।
অনেক দিন আগে আমার একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল, এই চায়না কড়াইটা আমি এত পরিষ্কার কিভাবে রাখি, চায়না কড়াইগুলো তো পরিষ্কার রাখা যায় না। তো আমি ছাইয়ের সঙ্গে একটু পাউডার মিশিয়ে রেখেছি আর তারের মাজুনি দিয়ে রান্না করার পরই আর কি গরম থাকা অবস্থায় কড়াইটা এভাবে ঘষা মাজা করে পরিষ্কার করে ফেলি। সবচেয়ে বেশি ভালো হয় ছাইটা যদি কয়েলের ছাই হয়, সেটা দিয়ে পাতিল প্লেট বাটি পরিষ্কার করলে আরও বেশি সুন্দর হয়। এটা আমার ব্যক্তিগতভাবে আর কি বললাম। তো কড়াইটাকে সবসময় এভাবে ঘষা মাজার উপরে রাখি, সেই জন্য কড়াইটা সবসময় সুন্দর থাকে। চেষ্টা করবেন আর কি এভাবে ঘষে মেজে পরিষ্কার রাখতে, আর গরম থাকা অবস্থায় ছাই আর তারের মাজুনি দিয়ে মাজবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। আর একটু খাটনি তো খাটতেই হয়, হাতের মধ্যেও অনেকটা ব্যথা হয়ে যায় মাঝে মাঝে। ধৈর্য নিয়ে আর কি কাজটা করতে হয়। যারা ধৈর্যশীল আছেন তারা কড়াইটা পরিষ্কার রাখতে পারবে না, আদারওয়াইজ যাদের ধৈর্য কম তাদের পক্ষে এই কড়াইটা পরিষ্কার করা সম্ভব না। তো আমি যখন কিনেছিলাম বুঝতে পারিনি যে এমনটা হবে, শখ করে কিনেছিলাম। শখের তোলা 80 টাকা, একটা কথা আছে না? তো সেই 80 তোলার পরিশ্রমই সবসময় করতে হয়। শখ মিটে গেছে আর কি, আর কখনো এই চায়না কড়াইগুলো আমি কিনবো না। রাতের জন্য আজকে সোনালী মুরগি রান্না করছি বা কক মুরগি রান্না করছি। সারাদিন রান্না করিনি, গতকাল যা রান্না করেছিলাম সেগুলোই খেয়েছি। দেখা যায় একদিন রান্না করলে 2 দিন গড়িয়ে ফিরিয়ে চলে যায়। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। সন্ধ্যার পর সংসারে যে কাজগুলো করি আর কি, সেটার উপর বেস করি আজকের ভিডিওটা আমার সাজানো। বেসিক্যালি আজকে আমি কিছু পরোটা বানিয়ে ফ্রোজেন করব। আর এখানে মুরগিটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে মুরগিতে সব মশলা ভালো করে মাখিয়ে আর কি ম্যারিনেট করে তারপর রান্না করব। অন্য সময় তো আমি মশলা কষিয়ে রান্না করি। এখন আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, কিছুটা পেঁয়াজ দিয়ে এগুলো একটু বেরেস্তা আকারের ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করে রাখা মুরগিটা দিয়ে দিব। সন্ধ্যার পর আসলে 2-3 বারের মতো আমার ঘর ঝাড়ু দিতে হয়, বিছানা গোছাতে হয়। যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, ওরা অনেক বেশি নোংরা করে ফেলে। তো সন্ধ্যার পরে চেষ্টা করি ঘরের দরজা জানলাগুলো আটকে দেওয়ার জন্য। আর ছোট বাচ্চা থাকলে হয় কি, ঘর বাড়ি অত একটা পরিষ্কার রাখা যায় না। দিনরাত 24 ঘন্টা এই কাজগুলোই করতে হয়। তো ওরা এখন পড়ছে, ওদের আরবি মিস এসেছে। ওদের পড়ার রুটিনটার আসলে কোনো রকম মিল নেই। 2 ভাইয়ের যেহেতু 2 টাইমই স্কুল, তো ওদের কিন্তু একসাথে হতে বিকেল হয়ে যায় আর কি। তো বিকেলবেলা বাংলা মিস এসে পড়িয়ে গেলে সন্ধ্যার পর আরবি মিস আসে, উনি 8:30 পর্যন্ত পড়ায়। তো ওরা পড়াশোনা করছে। ওদেরকে তো নাস্তা দিয়েছিলাম মুড়ি ভাজা, খেয়েই পড়তে বসেছে। আর আমি এখন পরোটাগুলো এক এক করে বানিয়ে ফ্রোজেন করব। মেজো ছেলের স্কুল হয় 8টা থেকে, আমাকে 7টার মধ্যে উঠতে হয়। আর এত সকালে রুটি বানাতে আমার ভালো লাগে না। এখন যেহেতু হাজব্যান্ডের শরীরটা ভালো না, ওনাকে এক্সট্রা করে আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে। তো দেখা যায় কি, ওনাকে সময় দিতে গিয়ে সংসারের কাজগুলোর একটু এলোমেলো হয়ে যায়, প্লাস বাচ্চাদেরও টাইম দিতে হয়। সব কিছু মিলিয়ে অনেকটা হিমশিম খাচ্ছি। আর আমার হাজব্যান্ড বাচ্চা মানুষের মতো, উনি যখন অসুস্থ হয় তখন ওনার কাছে 24টা ঘন্টা আমাকে থাকতে হয়, শুধু শুধুই বসিয়ে রাখবে। তো অসুস্থ হলে আর কি উনি বাচ্চাদের মতো আচরণ করে। কিছু করার নেই আসলে, হাজব্যান্ড অসুস্থ থাকলে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে, অসহায় লাগে। যেহেতু উনি একজন আমাদের মানুষ, যিনি কিনা আমাদের বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছে। তো ওনার জন্য আসলে যথাসম্ভব চেষ্টা করছি কোনো রকম যেন কমতি না থাকে, সেবা যত্নের মাধ্যমে যেন উনি সুস্থ হয়ে উঠতে পারে আর কি। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। প্লাস আমার নানার জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন। নানার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে, চাচ্ছিলাম না ভিডিওটা দেই, কারণ আমি যতবারই ভয়েস দিতে বসছি আমার কেন জানি মুখ দিয়ে কথা আসছে না, বারবার আটকে যাচ্ছে।
তো অনেকেই আসলে আমাকে মিস করেন, বিশেষ করে মুক্তা আপু আমাকে অনেক নক দিচ্ছেন। তো আপুকে বলেছি আসলে কি কারণে ভিডিও দিচ্ছি না। ভিডিওটা আমার আসলে রেডি করা ছিল ভয়েসের জন্য, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তো অবশেষে অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। আপনাদের কাছে যদি একটু ভালো লেগে যায় আজকের ভিডিওটি, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, কারণ আমার চ্যানেলের অবস্থা অনেক বেশি ডাউন হয়ে গেছে, অনেক বেশি গ্যাপ পড়ে গেছে এই কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণে। তো সবাই একটু আমাকে হেল্প করবেন প্লিজ, সবাই একটু সুন্দর করে ভিডিওটা দেখে নিয়ে একটা লাইক দিবেন। আর যারা নতুন আজকে চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের পাশেই থাকবেন। পরোটাগুলো বানিয়ে হালকা করে ছেঁকে নিয়েছি, দেখতেই পারছেন। হালকা করে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা হলে তারপর বক্সে করে রেখে দিচ্ছি। আজকে আমি 20টার মতো পরোটা বানিয়েছি। এই পরোটাগুলো আমার 3-4 দিন চলে যাবে। 3-4 দিনের সকালের নাস্তাটা আজকে একটু কষ্ট করে রেডি করে ফেলেছি। তো যারা আমার মতন সকালে নাস্তা বানাতে অনেক বেশি কষ্ট হয়, তারা আর কি এভাবে একটু রাতের বেলা কষ্ট করে কিছু রুটি পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখবেন, তাহলে অনেক বেশি সময় বাঁচবে, প্লাস হচ্ছে একটু চিন্তামুক্ত থাকবেন আর কি সকালের নাস্তা নিয়ে। এখনকার স্মার্ট গৃহিণীরা কিন্তু এভাবেই স্মার্টলি সংসারের কাজগুলো করে থাকে। একটু কষ্ট করে যদি আগের দিন রাতে কাজগুলো করে রাখেন, তাহলে পরের দিনটা সকালটা আপনার অনেক বেশি সুন্দর হবে, চিন্তামুক্ত হবে, প্লাস হচ্ছে রিল্যাক্সে দিনটা পার করতে পারবেন। চাইলেই কিছু পেঁয়াজ কেটে রাখতে পারেন, প্লাস হচ্ছে ডাল রান্না করলে ডালটা ভিজিয়ে রাখতে পারেন। ঘরের যেই কাজগুলো সেগুলো কমিয়ে রাখতে পারেন, যেমন কাপড়গুলো ভাঁজ করে রাখা। যারা আমার মতো ফুটিয়ে পানি খান, পানিগুলো ফুটিয়ে রাখতে পারেন, প্লাস হচ্ছে বোতলে পানি না থাকলে সেগুলো পুড়িয়ে রাখতে পারবেন। তাহলে দেখা যায় কি পরের দিন সকালে উঠে এই কাজগুলোর প্যারা থাকে না। আর আমরা তো মনে হয় বেশিরভাগ গৃহিণীরা হচ্ছে রাতের বেলা একটু ফ্রি টাইমে থাকি, তখন যদি সংসারের কাজগুলো আগে একটু করে নেওয়া যায় বা সেরে নেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় পরের দিনটা অনেক বেশি সুন্দর হয় আর রাতের ঘুমটা হয় চিন্তামুক্ত। আমি রাতের বেলা রান্না করলেও সব সময় চেষ্টা করি চুলাটা, সিঙ্ক এরিয়া, তারপর হচ্ছে কাউন্টার টপ এগুলো পরিষ্কার করে রাখার, কারণ রাতের বেলা হয় কি পোকামাকড় হাঁটাহাঁটি করে, পিঁপড়া তেলাপোকার একটা মানে থাকে আর কি। তো চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। আর এগুলো যদি অপরিষ্কার রাখা হয়, সিঙ্কে থালা বাটি থাকে, তাহলে কিন্তু অদৃশ্য শক্তি মানে ঝিনভূত এগুলো নিয়ে আর কি চাটাচাটি করে। তো এগুলো আসলে সংসারের আয় বরকত কমিয়ে দেয়। যথাসম্ভব চেষ্টা করি রাতে খাওয়ার পর সবগুলো পরিষ্কার করে রাখার জন্য। অসুস্থ থাকলে তো কথা নেই। আর রাতের যখন ফ্রি থাকি বা ফ্রি থাকবেন, তখন রিফিলের কাজগুলো করে নিতে পারেন। যেমন আমার মশলা কিছু শেষ হয়ে গেছে, সেগুলো আমি রিফিল করে নিচ্ছি। আদার্স যে কাজগুলো থাকে চাল ডাল তেল রাখার, সেগুলো করে রাখতে পারেন। রাতের বেলা যদি রিফিলের কাজটা করে রাখেন, তাহলে হয় কি পরের দিন রান্না করতে গেলে আপনাকে আর ঝামেলা পোহাতে হয় না। অন্যরকম একটা ঝামেলা লাগে, প্যারা লাগে, তখন কিন্তু মেজাজটাও খিটখিটে হয়ে যায়, তখন আর ভালো লাগে না, রান্নার প্রতি একটা অনীহা চলে আসে আর কি। তো রাতের বেলা যদি এই কাজগুলো করে রাখেন, তাহলে পরের দিনটা কিন্তু আপনার অনেক বেশি সুন্দর হবে। মনটা যদি ভালো থাকে, মেজাজটা ফুরফুরে থাকলে দেখবেন সব কিছুই ভালো লাগে, রান্না করতেও ভালো লাগবে, সংসারের কাজের প্রতিও একটা এনার্জি আসবে। তো চেষ্টা করবেন আর কি কিছু কাজ এভাবে রাতের বেলা গুছিয়ে রাখার জন্য, তাহলে পরের দিনটা কিন্তু আপনার জন্য অনেক সুন্দর, মসৃণ এবং অনেক বেশি শান্তিপূর্ণ হবে। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন, আমার নানার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।